হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স এক্সপ্রেস বাই সুরজিৎ। তো দেখো, তোমাদের জন্য রেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ বেসিক্যালি, তো তাদের এনসিইআরটি চ্যাপ্টারগুলোকে সুন্দরভাবে কভার করার জন্য কিন্তু আমার এই ক্লাসগুলো। এখানে কিন্তু তোমরা ডিটেলে এনসিইআরটির কনসেপ্ট পাবে, ঠিক আছে? এবং তোমাদেরকে আমি বলি, ক্লাসের পরে তো মানে বিভিন্ন ক্লাসের আপডেট, পিডিএফ, এই সমস্ত সংক্রান্ত বিষয়ের জন্য আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন হতে পারো। এবং এর সঙ্গে তোমাদেরকে আমি বলে রাখি, আমাদের যে অ্যাপস রয়েছে টেক বুক, সেখানে কিন্তু ফ্রি অফ কস্টে আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 2024-এর কোশ্চেন, এই সমস্তগুলো কিন্তু আপডেট করছি। সেগুলো ফ্রি অফ কস্টে তোমরা অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে? তো আজকে কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করব। ওয়ার্ক পাওয়ার এনার্জির উপরে ক্লাস হবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স ফর্মে। তোমাদেরকে আমি বলবো প্রত্যেকটি বিষয়কে নোট ডাউন করো, ক্লাস তোমাদের পক্ষে হেল্পফুল হবে। তো ওয়ার্ক পাওয়ার এনার্জি টপিকটি শুরু করার আগে তোমাদেরকে আমি সবার প্রথমে যে বিষয়টিতে ফোকাস করাবো সেটা হচ্ছে ওয়ার্ক। এই যে ওয়ার্ক বা কাজ, সেটা কি? বাংলায় তো আমরা কাজ করা মানে এক রকমের ডেফিনেশন বুঝি, কিন্তু সায়েন্সের ভাষায় কাজ করার মানে হচ্ছে, যদি আমরা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পরে যদি বস্তুর স্মরণ হয় তাহলেই কাজ হবে। বল প্রয়োগ করার পরে বস্তুর যদি স্মরণ না হয় তাহলে কাজ হবে না। স্মরণ কি, এই বিষয়টা আমরা আগের চ্যাপ্টারেও পড়েছি, যে বস্তুর প্রথম এবং শেষ অবস্থানের মধ্যবর্তী শর্টেস্ট যে ডিস্টেন্স বা সরলরৈখিক যে দূরত্ব, সেটাকে আমরা স্মরণ বলি। এখানে ধরে নাও, এই যে স্টিকটা দেখতে পাচ্ছ, এই স্টিকটা দিয়ে আমরা এই বলটির উপরে আঘাত করছি। তাহলে এই স্টিক দিয়ে আমি ধরে নিলাম এফ পরিমাণ বল যদি এই বলটির উপরে আমরা আঘাত হানি, তার ফলে এই বলটির মুভমেন্ট হলো এই পজিশন থেকে এই পজিশনে, ঠিক এই পজিশনে যেখানে আমি এস লিখছি, ঠিক আছে? এফ বল প্রয়োগ করেছি এবং তার ফলে বস্তুটির মুভমেন্ট হয়েছে কোথায়? মুভমেন্ট হয়েছে এস পর্যন্ত। এস পর্যন্ত বস্তুটির মুভমেন্ট হয়েছে, প্রযুক্ত বল হচ্ছে এফ। তাহলে এখানে আমি বল প্রয়োগ করছি, বস্তুর স্মরণ হচ্ছে, তার মানে এখানে কিন্তু কার্য হয়েছে, ঠিক আছে? এবার কৃতকার্যের পরিমাণ আমরা কি করে জানবো? কৃতকার্য ইজ ইকুয়াল টু হয়ে যাবে কিন্তু ডব্লিউ ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল মানে এফ ইন্টু এস, ঠিক আছে? কস থিটার ব্যাপার প্রসঙ্গে আমি পরে আসছি। তার মানে কোনো বস্তুর উপরে আমরা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পরে যদি বস্তুর স্মরণ হয় তো কাজ হবে, যদি স্মরণ না হয় তাহলে কাজ হবে না, ঠিক আছে? এবার চলে আসবো কার্যের ব্যবহারিক একক, ঠিক আছে? তো কার্যের ব্যবহারিক একক কি, দেখো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট আমি পরে বলছি, আগে বলবো কার্যের যে দুটো একক আছে, একটা ব্যবহারিক একক এবং অপরটি হচ্ছে অভিকর্ষীয় একক। ব্যবহারিক একক কি? ব্যবহারিক একক হচ্ছে জুল। ব্যবহারিক একক হচ্ছে জুল। এটা কোন সিস্টেম অনুযায়ী? এটা কিন্তু এসআই সিস্টেম অনুযায়ী কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল। এবং সিজিএস পদ্ধতি অনুসারে কার্যের ব্যবহারিক একক কি হয়ে যাবে? আর্গ হয়ে যাবে, ঠিক আছে? এবার এটা আর্গ হচ্ছে সিজিএস সিস্টেম অনুযায়ী। এবার 1 জুল সমান সমান কত আর্গ? এটা পরীক্ষায় আসে, 1 জুল সমান সমান 10⁷ আর্গ। এবার তোমাদেরকে আমি বলবো, দেখো এই যে 1 জুল পরিমাণে কার্য মানেটা কি? ধরে নাও এই যে আমি বলেছি এফ বল প্রয়োগ করা হয়েছে, ধরে নাও 1 নিউটন বল প্রয়োগ করার ফলে এই যে বলটির এই পজিশন থেকে এই পজিশনে এসছে, এখানে 1 মিটার সরণ হয়েছে। তাহলে 1 নিউটন বল প্রযুক্ত হওয়ার ফলে বস্তুর যদি সরণ 1 মিটার হয়, তাহলে পরে বলা হবে যে কৃতকার্য ইজ ইকুয়াল টু কিন্তু 1 জুল, ঠিক আছে? এবং আমি যদি সিজিএস পদ্ধতিতে বলতে চাই তাহলে বলবো যে কোনো এই বস্তুটির উপরে মানে এই বলটির উপরে যদি আমি 1 ডাইন পরিমাণে বল প্রয়োগ করি, তার ফলে এই বস্তুটির যদি সরণ হয় 1 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে কিন্তু কৃতকার্যের পরিমাণ হবে 1 আর্ক। তাহলে 1 জুল সমান সমান 1 নিউটন মিটার এবং 1 আর্ক সমান সমান কি হয়ে যাবে? 1 ডাইন সেন্টিমিটার। এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে চলে আসবো কার্যের অভিকর্ষীয় একক। তো কার্যের অভিকর্ষীয় একক হচ্ছে, যদি আমরা এসআই সিস্টেম অনুযায়ী বলি তাহলে এসআই সিস্টেম অনুযায়ী কিন্তু কার্যের অভিকর্ষীয় একক হয়ে যাবে কিলোগ্রাম মিটার। কিলোগ্রাম কেজি মিটার হয়ে যাবে কিন্তু অভিকর্ষীয় একক, ঠিক আছে? এবং গ্রাম সেন্টিমিটার হয়ে যাবে কিন্তু কার্যের অভিকর্ষীয় একক। তাহলে কার্যের ব্যবহারিক একক আমরা জানলাম, কার্যের অভিকর্ষীয় একক আমরা জানলাম, ঠিক আছে? এই বিষয়গুলোকে তোমরা কিন্তু অবশ্যই নোট ডাউন করে নিও। এরপরে আমরা দেখে নেব কার্যের পরিমাপ, ঠিক আছে? কার্যের যে আমরা পরিমাপ করব, কার্যের পরিমাপ আমরা কিভাবে করব। দেখো এই যে এক্সপিরিয়েন্সটা সম্পর্কে আমরা সবাই কম বেশি ওয়াকিবহল, ট্রলি টানা। তাহলে ট্রলি টানার সময় আমরা কি হয়, দেখো বলটা কিন্তু আমরা এই ডিরেকশন বরাবর প্রয়োগ করি, কিন্তু আমাদের ট্রলির যে মুভমেন্ট হয় সেই মুভমেন্ট কিন্তু অনুভূমিকভাবে হয়। তাহলে এই বিষয়টাকে আমি এখানে দেখাতে পারি। এখানে তোমরা দেখো যে আমি এখানে যে ট্রলিটা ধরে টানছি, ঠিক আছে,
এই ট্রলিটা বরাবর যে আমি ফোর্স প্রয়োগ করছি সেই ফোর্সটা হচ্ছে এই যে এইটা, এবং ট্রলিটার যে মুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে এইটা। তাহলে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী আমরা এখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, তো সেই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম থিটা। দেখো আগের ক্ষেত্রে আমরা কোনো অ্যাঙ্গেল ধরিনি, আমরা ধরে নিয়েছি যে প্রযুক্ত বল এবং সরণ একই রেখা বরাবর কাজ করছে। তাহলে এক্ষেত্রে কার্যের পরিমাণ কি হবে? কার্যের পরিমাণ W হয়ে যাবে কিন্তু প্রযুক্ত বল ইন্টু সরণ ইন্টু প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল, সেটা হচ্ছে cos থিটা। ঠিক আছে, এবার দেখো কার্যের পরিমাণ W F ইন্টু S ইন্টু cos থিটা। এবার আমরা জানি যে আমরা ত্রিকোণমিতির অঙ্ক সবাই করেছি যে cos 90 ডিগ্রির ভ্যালু কত হয়? cos 90 ডিগ্রির ভ্যালু হয় কিন্তু তোমার 0 এবং cos 0 ডিগ্রির ভ্যালু হয় কিন্তু 1। তাহলে পরে কার্যের মান এখান থেকেই আর একটা কোশ্চেনের উৎপত্তি হয়, সেটা হচ্ছে কার্যের মান কখন ম্যাক্সিমাম হয়, কার্যের মান কখন ম্যাক্সিমাম হয় এবং কখন মিনিমাম হয়। ঠিক আছে, তো কার্যের মান যখন ম্যাক্সিমাম হবে তখন বুঝে নিতে হবে আমাদের যে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 1 হবে। ঠিক আছে, আর যদি প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল 1 নয়, সরি, তোমার প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে কার্যের মান হচ্ছে আমাদের 1 হবে, মানে cos থিটার মান 1 হবে, সেই জন্য কিন্তু কার্য ম্যাক্সিমাম হবে। তাহলে এখানে ম্যাক্সিমাম কখন হবে? যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। ঠিক আছে, এবং মিনিমাম কখন হবে? যখন প্রযুক্ত বল, মানে মিনিমাম বলতে 0 তো সব থেকে মিনিমাম, তো মিনিমাম কখন হবে? যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা মিনিমাম না করে আমি 0 করে নিচ্ছি যে কার্যের মান কখন 0 হবে। ঠিক আছে, কার্যের মান কখন 0 হবে? 0 হচ্ছে তখনই হবে যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী 90 ডিগ্রি হবে, এবং যখন 90 ডিগ্রি হবে তখন cos থিটার ভ্যালু কি হবে? 0 হবে। তাহলে দেখো cos থিটার মান যদি 0 হয়, এই যে এর সাথে বল এবং সরণ তো কোন অবস্থাতেই রয়েছে, তাহলে কি হবে? টোটাল ভ্যালুটা কিন্তু 0 হয়ে যাবে। তো এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ অ্যানালিসিসে আমরা আসলাম যে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে পরে কি হবে? কার্যের মান 0 হবে, এবং কার্যের মান ম্যাক্সিমাম কখন হবে? যখন প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু কত হবে? 0 ডিগ্রি হবে। এর মানে হচ্ছে আমরা যেদিকে বল প্রয়োগ করছি বস্তুর সরণ যদি ঠিক সেই দিকেই হয় তাহলে কিন্তু কার্যের পরিমাণ হচ্ছে কি হবে? ম্যাক্সিমাম হবে। যেমন ধরো তোমরা দেখবে যে রেলের ক্যারেজে যেটা হয়, ঠিক আছে, এখানে ইঞ্জিন এবং রেলের যে বগি এর মধ্যে যে দেখো রেল এদিকে, ইঞ্জিন যেদিকে মুভমেন্ট করছে, ঠিক আছে, যেদিকে বল প্রয়োগ করছে ক্যারেজের কিন্তু মুভমেন্ট সেদিকেই হচ্ছে। তাহলে এখানে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এখানে কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ক হয়। নেক্সট চলে আসবো, দেখো ধনাত্মক কার্য কি এবং ঋণাত্মক কার্য কি। ধনাত্মক কার্য এবং ঋণাত্মক কার্য বোঝার একটা সুন্দর কনসেপ্ট তোমাদেরকে আমি দেবো। যেদিকে বল প্রয়োগ করব যদি সরণ সেদিকেই হয় তাহলে পরে মনে করবো ধনাত্মক কার্য হচ্ছে। তো এখানে দেখো এই যে ব্যাটসম্যান কি করছে? এই দিকে বল প্রয়োগ করছে 6 বা 4 মারার জন্য, এবং বলটি কিন্তু বাউন্ডারির দিকে এগিয়ে যাচ্ছে, বাউন্ডারি কিন্তু এদিকেই আছে। তাহলে পরে কি হচ্ছে? প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করছে বস্তুর সরণ ঠিক তো সেদিকেই হচ্ছে। তার মানে এখানে এই কার্যটা কি কার্য? এই কার্যটা কিন্তু ধনাত্মক কার্য। কিন্তু এখানে দেখো যে মাউন্টিং ক্লাইম্বিং করছে, এখানে জি অভিকর্ষ ত্বরণ কিন্তু নিচের দিকে এই ব্যক্তিকে টানছে, এবং এই ব্যক্তির সরণ কোন দিকে হচ্ছে? এই ব্যক্তির সরণ উপরের দিকে হচ্ছে। ঠিক যে কারণের জন্য যখন আমরা গাছে উঠি বা যখন সিঁড়ি ভেঙে আমরা উপরের দিকে উঠি তখন কি হয়? আমাদের খুব কষ্ট হয়, মনে হয় আমাদেরকে নিচের দিকে কেউ একজন যেন টানছে। ঠিক আছে, কারণ কি আমরা জি বা অভিকর্ষ ত্বরণের এগেনস্টে কাজ করি, অভিকর্ষ বলের এগেনস্টে কাজ করি। ঠিক আছে, তো সেই জন্য কি হয়? প্রযুক্ত বল একদিকে কাজ করছে আর আমার সরণ তার বিপরীত দিকে হচ্ছে। তার মানে এখানে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু ঋণাত্মক কার্য হবে। তাহলে যখন ধনাত্মক কার্য হবে তখন বল যেদিকে প্রয়োগ করব বস্তুর সরণ সেদিকে হলে ধনাত্মক কার্য। বস্তুর বল যদি একদিকে কাজ করে এবং সরণ যদি তার বিপরীত দিকে হয় তাহলে কার্যের পরিমাণ কিন্তু হয়ে যাবে ঋণাত্মক কার্য। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে শূন্য কার্য। এই শূন্য কার্য ব্যাপারটা কি? দেখো শূন্য কার্য কখন হবে আমি তোমাদেরকে বলে রাখি আরেকবার। W আমরা জানি F ইন্টু S ইন্টু কি? cos থিটা। ঠিক আছে, W F ইন্টু S ইন্টু cos থিটা। এবার দেখো যে বল প্রয়োগ করলাম কিন্তু সরণ হলো না, সরণ শূন্য হয়ে গেল, তাহলেও কার্যের পরিমাণ শূন্য হবে। বল প্রয়োগ করছি সরণ হচ্ছে না, ধরো একটা দেয়ালকে ধরে তুমি ঠেলছো, তাহলে কি করছো? এখানে বল প্রয়োগ করছো কিন্তু সরণ হচ্ছে না। আবার এই যে ধরো নাও নাগরদোলায় তুমি ঘুরছো, তুমি ধরো এই যে এই নাগরদোলার এই বাকেটটাতে রয়েছে, বাকেটের মধ্যে রয়েছে, তাহলে এখানে যখন এক চক্কর খেয়ে তুমি আবার এখানে আসবে তখন তোমার সরণ কি হয়ে যাবে? সরণ শূন্য হয়ে যাবে। তাহলে যদি সরণ শূন্য হয় তাহলে কিন্তু বল প্রয়োগ করা সত্ত্বেও কার্যের মান কি হবে? শূন্য হবে। এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়। দেখো এখানে এই যে যে কোনো গ্রহ এবং সূর্যের মধ্যে যেই বল কাজ করে সেটা কি বল?
সেটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় বল। ঠিক আছে, সার্বজনীন মহাকর্ষীয় বল, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক না, কিন্তু মহাকর্ষীয় বলের কথা আমি বলছি। তাহলে এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, ঠিক আছে, বা পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, এটা কিসের জন্য ঘুরছে? অভিকর্ষীয় বলের কারণে ঘুরছে, ঠিক আছে, যেটা হচ্ছে একটা অভিকেন্দ্রিক বল হিসেবে কাজ করছে। তাহলে এখানে দেখো, যখন আমরা যদি ধরি যে এই যে গ্রহটির মুভমেন্ট হচ্ছে, গ্রহটিকে যদি এই পৃথিবী আকর্ষণ মানে সূর্যের আকর্ষণকে ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে কি হবে? একদম ট্যানজেন্ট বরাবর চলে যাবে। তাহলে এখানে কি হচ্ছে? সূর্যের সাথে এই গ্রহটির যে মুভমেন্ট হচ্ছে সেটা কিভাবে হচ্ছে? এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কৃতকার্যের পরিমাণ কি হবে? কৃতকার্যের পরিমাণ কিন্তু হবে 0, কারণ এখানে প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে? প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কিন্তু তোমার 90 ডিগ্রি। এবং তোমাদের এই প্রসঙ্গে আমি বলে রাখি, দেখো, যখন কোনো একজন ব্যক্তি বা কোনো বস্তু যখন কোনো সার্কুলার পথে ঘুরবে, এই যে ধরো এই নাগরদোলা, যেটাকে ইংলিশে বলা হয় মেরি গো রাউন্ড, তাহলে এই যখন সার্কুলার পথে ঘুরবে তখন কি হবে? তার কিন্তু ত্বরণ থাকবে, তার ভেলোসিটি শূন্য হলেও কিন্তু তার অ্যাক্সিলারেশন শূন্য নয়, অ্যাক্সিলারেশন কিন্তু প্রেজেন্ট, অ্যাক্সিলারেশন বর্তমান থাকবে। কেন অ্যাক্সিলারেশন প্রেজেন্ট থাকবে তোমাদেরকে আমি বলি ব্যাপারটা। দেখো, যদি বেগের পরিবর্তন হতে হয়, ঠিক আছে, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ভেলোসিটি বাই টাইম, তো মানে বেগ বাই টাইম। তাহলে বেগের পরিবর্তন, বেগ একটা কি ভেক্টর রাশি, তাহলে বেগের পরিবর্তন হতে গেলে কি বেগের মান পরিবর্তন হতে হবে, বা দিকের পরিবর্তন হতে হবে, বা বেগ মান এবং দিক দুটোরই পরিবর্তন হতে হবে, তাই তো? তাহলে বেগের যদি মানের পরিবর্তন হয় তাহলেও বেগ পরিবর্তন হচ্ছে, যদি দিকের পরিবর্তন হয় তাহলেও বেগ পরিবর্তন হচ্ছে, যদি মান এবং দিক উভয়ের পরিবর্তন হচ্ছে তাহলে পরেও বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে যখন একটা সার্কুলার পথে কোনো একটা ব্যক্তি বা বস্তু ঘোরে, তখন তার কি হয়? বেগের দেখো ডিরেকশন প্রতিনিয়ত চেঞ্জ হয়। কারণ কি, দেখো, এখানে তোমার ডিরেকশন যা, এখানে তোমার ডিরেকশন তাই না, কারণ ডিরেকশন তো আমরা ট্যানজেন্ট বরাবর পাবো। তাহলে পরে যেহেতু প্রতিনিয়ত এর ডিরেকশন চেঞ্জ হচ্ছে, সেই কারণে কি হচ্ছে? এর ত্বরণ কিন্তু বর্তমান থাকছে, কারণ ভেলোসিটির পরিবর্তন ঘটছে, ঠিক আছে। তাহলে কিন্তু কোনো একটা যখন ব্যক্তি সার্কুলার পথে বা বৃত্তাকার পথে ঘুরবে বা বস্তু ঘুরবে, তখন কিন্তু তার বেগ শূন্য হলেও কিন্তু তার মধ্যে ত্বরণ কিন্তু উপস্থিত থাকবে। এই কনসেপ্টটি কিন্তু তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে। তো ওয়ার্ক হলো, এবার আমরা আলোচনা করব পাওয়ার নিয়ে, ঠিক আছে। পাওয়ার কাকে বলা হয়? তো দেখো, কার্য করার হারকে বলা হয় পাওয়ার। মানে যদি আমরা উপরে লিখি ওয়ার্ক, তাহলে পরে ওয়ার্ক, দেখো, হার থাকলে পরে কিন্তু নিচে সময় আসবে, ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক বাই টাইম, বা তোমরা এরকম ভাবেও লিখতে পারো যে কার্য বা কৃতকার্য বাই সময় ইজিক্যাল টু কিন্তু তোমার হয়ে গেল পাওয়ার। তাহলে পাওয়ার বা ক্ষমতা ইজিক্যাল টু কি? কার্য করার হারকে আমরা বলি কি? ক্ষমতা, ঠিক আছে। তো কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। এবার এই যে ক্ষমতা, সেই ক্ষমতার ব্যবহারিক একক কি? তো ক্ষমতার ব্যবহারিক একক বা ক্ষমতার ইন্ডাস্ট্রিয়াল ইউনিট হচ্ছে কিন্তু হর্স পাওয়ার। মনে রাখবে যে ক্ষমতার ব্যবহারিক একক বা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট হচ্ছে হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা, ঠিক আছে। ক্ষমতার ব্যবহারিক একক ক্ষমতা, মানে ক্ষমতার ব্যবহারিক একক অশ্ব ক্ষমতা। খুব সহজেই মনে থাকবে যে ক্ষমতার ব্যবহারিক একক কি? ক্ষমতা। কি ক্ষমতা? অশ্ব ক্ষমতা, ঠিক আছে। এবার এই যে আমরা ক্ষমতার ব্যবহারিক একক আমরা বললাম যে হর্স পাওয়ার, তাহলে এই ক্ষমতার ব্যবহারিক একক হর্স পাওয়ার তো আমরা জানি, কিন্তু ক্ষমতার আর একটা এককও হয়, সেটা হচ্ছে কিলো ওয়াট, ঠিক আছে, বা ওয়াট। তাহলে পরে এই যে হর্স পাওয়ারের সাথে ওয়াট বা কিলো ওয়াটের কি সম্পর্ক, এগুলো নিয়েও পরীক্ষায় আসে, আমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয় যে 1 হর্স পাওয়ার সমান সমান কত কিলোওয়াট বলো। তো দেখো, 1 হর্স পাওয়ার সমান সমান কিন্তু পয়েন্ট আমরা 746ও করি কখনো কখনো, বা কখনো কখনো করি 735 কি কিলোওয়াট। যদি আমরা পয়েন্ট রাখি তাহলে পরে কিন্তু এখানে কিলোওয়াট দেবো, যদি এখানে পয়েন্ট না রাখতাম, যদি অনলি 746 লিখতাম, তাহলে পরে কিন্তু কি হতো? তাহলে পরে কিন্তু তোমাদের কিলোওয়াটের বদলে ওয়াট লিখতে হতো। তাহলে ক্ষমতার 1 হর্স পাওয়ারকে যদি কিলোওয়াটে পরিণত করা হয়, তাহলে কখনো কখনো 0.746, কখনো কখনো আমরা 0.735 লিখি। কারণটা কি? কারণ হচ্ছে 1 হর্স পাওয়ার সমান সমান 0.746 কিলোওয়াট, এটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম অনুযায়ী, এটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম অনুযায়ী, এবং এটি হচ্ছে ম্যাট্রিক সিস্টেম অনুযায়ী। এটা মনে রাখতে হবে যে 1 কিলোওয়াট সমান সমান 0.746 কিলোওয়াট, 1 হর্স পাওয়ার সমান সমান 0.746 কিলোওয়াট, এটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম অনুযায়ী, এবং ম্যাট্রিক সিস্টেম অনুযায়ী হচ্ছে 1 কিলোওয়াট সমান সমান 0.735, 1 হর্স পাওয়ার সমান সমান 0.735 হচ্ছে তোমার কিলোওয়াট, ঠিক আছে। এবার ঠিক একই রকম ভাবে আবার কিলোওয়াটকে হর্স পাওয়ারে পরিণত করতে হয়, সেক্ষেত্রে ইউনিট কি হয়ে যায়? তো সেক্ষেত্রে মনে রাখবে 1 কিলোওয়াট সমান সমান 1.134
1.13 না, 1.341, ঠিক আছে, 1.341 কি হবে, এইচপি হবে, 1.341 এইচপি হবে। তাহলে 1 কিলোওয়াট সমান সমান 1.341 এইচপি, ঠিক আছে। এবং দেখো এখানে হচ্ছে এই যে আমাদের বোর্ড অফ ট্রেড ইউনিট, সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কিন্তু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 6। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে ক্ষমতার জিনিসগুলোকে বোঝার জন্য। এছাড়া ক্ষমতার আরো কিছু তোমাদেরকে আমি ইউনিট সম্পর্কে বলবো, এটা মনে রাখবে। দেখো 1 কিলোওয়াট সমান সমান 10 টু দি পাওয়ার 3 ওয়াট, ঠিক আছে। অনেক সময় পরীক্ষায় এগুলো কিন্তু কুইক কনভার্সন আসে। বা 1 মেগাওয়াট সমান সমান 10 টু দি পাওয়ার 6 ওয়াট, এগুলো কিন্তু মনে রাখবে। এবং আমি তোমাদেরকে আগেও বললাম যে ক্ষমতার ইন্ডাস্ট্রিয়াল ইউনিট কি হচ্ছে, হর্স পাওয়ার, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার আসে, তোমাদেরও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবার জেনে নেব যে আমাদের শরীরের কিছু ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিসের জন্য কি কি পরিমাণ মানে ওয়াট আমাদের শক্তি দরকার হয়। তো দেখো হার্টবিটের জন্য আমাদের 1.2 ওয়াট দরকার হয় পাওয়ারের, ঠিক আছে। স্লিপিং এর জন্য আমাদের 75 ওয়াট, ঠিক আছে। আচ্ছা, স্লো ওয়াকিং এর জন্য আমাদের দরকার হয় 200 ওয়াট, 200 ওয়াট দরকার হয় স্লো ওয়াকিং এর জন্য। এবং ফাস্ট বাইসাইকেলিং এর জন্য আমাদের দরকার হয় কিন্তু 500 ওয়াট। তো এগুলো কিন্তু আসতে পারে, কোশ্চেনগুলোকে নোট ডাউন করে নাও যে হার্টবিটের জন্য 1.2 ওয়াট, স্লিপিং এর জন্য 75 ওয়াট, স্লো ওয়াকিং এর জন্য 200 ওয়াট এবং বাইসাইক্লিং এর জন্য কিন্তু 500 ওয়াট আমাদের ক্ষমতার প্রয়োজন হয়। তো এবার দেখো আমরা জানবো এনার্জি কি, ঠিক আছে। এনার্জি কাকে বলা হয়? তো এনার্জি হচ্ছে কার্য করার সামর্থ্যকে অথবা মোট কার্যের পরিমাণকে শক্তি বা এনার্জি বলা হয়। যেমন ধরো ব্যাপারটা আমি তোমাদেরকে গুছিয়ে বলি। ধরে নাও এই যে এই ব্যক্তি এই যে প্রথম সিঁড়ি থেকে শুরু করে লাস্ট সিঁড়িতে এসে পৌঁছানোর জন্য তার মোট যে পরিমাণ শক্তি দরকার, যে পরিমাণ শক্তি খরচ হবে, সেই পরিমাণটাকে কিন্তু তার এনার্জি বা সামর্থ্য বলা হবে। এই প্রথম সিঁড়ি থেকে শুরু করে লাস্ট সিঁড়ি আসতে তার মোট যে পরিমাণ ক্যালোরি শক্তির দরকার হবে, সেটাই কিন্তু হয়ে যাবে তার কি, সামর্থ্য। তাহলে কার্য করার সামর্থ্যকে কাকে বলা হয়? মোট কার্যের পরিমাণকে, মানে কার্য করার সামর্থ্যকে অথবা মোট কার্যের পরিমাণকে কিন্তু বলা হয় শক্তি, ঠিক আছে। এবার এই যে কার্যের ইউনিট, তোমার সামর্থ্যের ইউনিট মানে এনার্জির ইউনিট এবং কার্যের ইউনিট কিন্তু সেম। তাহলে পরে এনার্জি সিজিএস ইউনিট কি হবে? এনার্জি সিজিএস ইউনিট কিন্তু হবে আর্ক, ঠিক আছে। এটা আমরা আগেই দেখেছি যে এনার্জি সিজিএস ইউনিট হয়ে গেল কিন্তু আর্ক। এবং এনার্জির যদি তোমাদেরকে বলা হয় এসআই ইউনিট কি, এসআই ইউনিট কিন্তু হয়ে যাবে হচ্ছে জুল, ঠিক আছে। এসআই ইউনিট কিন্তু হয়ে যাবে জুল। তাহলে এনার্জি এবং ওয়ার্কের কিন্তু ইউনিট সেম, এটাও আমাদের মনে রাখতে হবে যে এনার্জি এবং ওয়ার্কের কিন্তু ইউনিট সেম হবে। এনার্জির যে বিভিন্ন টাইপস হয়, বিভিন্ন রকম এনার্জির যে ফর্ম আমরা জানতে পারি, যে বিভিন্ন টাইপসের যে এনার্জি পাওয়া যায়, ঠিক আছে। সেই এনার্জিগুলো কি কি? তো দেখো টাইপস অফ এনার্জির মধ্যে প্রথমে পড়বে হচ্ছে হিট এনার্জি। এটা তো সবাই আমরা কম বেশি জানি, প্রত্যেক দিনের আমাদের গৃহস্থালির কাজে হিট একটা খুব ইম্পর্টেন্ট এনার্জি। তাহলে এনার্জি, হিট হচ্ছে একটা এনার্জির একটা ফর্ম, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি হচ্ছে একটা এনার্জির টাইপস। ইলেকট্রিক্যাল এনার্জি, বিদ্যুৎ শক্তি, এটা একটা এনার্জির একটা, আমরা জানি বিদ্যুৎ শক্তি সম্পর্কে তো আমরা সবাই কম বেশি ওয়াকিবহাল। আজকে এখন যে আমরা যে মোবাইলে ভিডিওটি দেখছি, সেটাও তো চার্জ করে নিয়ে বিদ্যুতের সাহায্যে আমরা কি করছি, দেখতে পাচ্ছি। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি একটা এনার্জির ফর্ম। কেমিক্যাল এনার্জি, ঠিক আছে, কেমিক্যাল এনার্জি এনার্জির আরেকটা ইম্পর্টেন্ট ফর্ম। নিউক্লিয়ার এনার্জি একটা এনার্জির একটা ফর্ম। এবং মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি, এটা একটা এনার্জির ফর্ম। এবার তোমাদের হচ্ছে এই এতগুলো এনার্জির টাইপসের মধ্যে যেটা জানতে হবে সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জির বিভিন্ন ফর্ম। এবার এই মেকানিক্যাল এনার্জিকে আমি তোমাদেরকে প্রাথমিকভাবে বলে রাখি, মেকানিক্যাল এনার্জিকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি, আর অপরটি হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, ঠিক আছে। এটা নিয়েই কিন্তু আমরা পরবর্তী ধাপে আলোচনা করব। তো দেখে নাও এখানে যান্ত্রিক শক্তি, এই যে বলেছিলাম যে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি, এটাকে দুভাগে ভাগ করা হয়। একটা তো হচ্ছে স্থিতিশক্তি, যেটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বলি, ঠিক আছে, ইংলিশে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। এবং অপরটি হচ্ছে গতিশক্তি, যেটাকে আমরা ইংলিশে বলি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, ঠিক আছে। তাহলে এই স্থিতিশক্তি কাকে বলা হয়? কোনো বস্তু তার স্থির অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় স্থিতিশক্তি, ঠিক আছে। তো স্থিতিশক্তি কাকে বলা হয়?
কোনো বস্তু তার স্থির অবস্থানের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে সেটাকে বলা হয় স্থিতিশক্তি। এবং গতিশক্তি কাকে বলা হয়? কোনো বস্তু তার গতিশীলতার জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে কিন্তু বলা হয় গতিশক্তি। এবার এই যে স্থিতিশক্তি, স্থিতিশক্তির মান কি? স্থিতিশক্তির মান হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ, অর্থাৎ বস্তুর ভর, বস্তুর উপরে ক্রিয়াশীল অভিকর্ষীয় ত্বরণ এবং বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে কি পরিমাণ উচ্চতায় অবস্থান করছে, এই তিনটের গুণফল কিন্তু স্থিতিশক্তির মানকে নির্ধারণ করবে। তাহলে দেখো, বস্তুর ভর হচ্ছে স্থির থাকে, বস্তুর উপরে ক্রিয়াশীল অভিকর্ষীয় ত্বরণ স্থির থাকে, তাহলে বস্তুর যত পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে নেওয়া হবে বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ বাড়বে। অপরদিকে আমি বলতে পারি যে বস্তুকে যত ভূপৃষ্ঠের কাছে নিয়ে আসা হবে তত কিন্তু বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির ক্ষয় হবে, অর্থাৎ হ্রাস পাবে। এবার চলে আসবো গতিশক্তি। তাহলে গতিশক্তির পরিমাণ ইজ ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম হচ্ছে বস্তুর ভর এবং ভি হচ্ছে বস্তুর গতি, তাহলে পরে তার স্কোয়ার হচ্ছে গতিশক্তি। তাহলে এখানে গতিশক্তি কি কারণে বাড়বে? বস্তুর ভর বৃদ্ধি পেলে পরে কিন্তু বস্তুর গতিশক্তি বাড়বে, এবং বস্তুর বেগ বৃদ্ধি পেলেও কিন্তু বস্তুর কি হবে? গতিশক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে পরে বস্তুর ভর যদি বৃদ্ধি পায় তাহলে পরে বস্তুর গতিশক্তি কিভাবে বৃদ্ধি পাবে? গুণিতক আকারে বৃদ্ধি পাবে। ধরো বস্তুর একটা ভর 1 কেজি ছিল, এখন 2 কেজি হয়েছে, তাহলে পরে বস্তুর গতিশক্তি দ্বিগুণ হলো। বস্তুর যদি ভর 3 গুণ করা হয় তাহলে গতিশক্তিও 3 গুণ হবে, অর্থাৎ গুণিতক আকারে বৃদ্ধি পাবে। কিন্তু যদি বস্তুর বেগ যেই পরিমাণ বাড়বে তার বর্গ আকারে কিন্তু বস্তুর গতিশক্তি বাড়বে। ধরে নাও বস্তুর বেগ যদি 2 গুণ বাড়ে তাহলে পরে 2 এর স্কোয়ার অর্থাৎ 4 কিন্তু হয়ে যাবে বস্তুর গতিশক্তি। যদি বস্তুর বেগ 3 গুণ বাড়ে তাহলে 3 এর স্কোয়ার মানে কত? 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9, বস্তুর বেগ কিন্তু 9 গুণ বেড়ে যাবে। অর্থাৎ বস্তুর যদি ভর যেইভাবে বাড়বে সেই গুণিতক আকারেই কিন্তু বস্তুর গতিশক্তি বাড়বে, কিন্তু বস্তুর বেগ যেইভাবে বাড়বে তার স্কোয়ার বা বর্গ আকারে কিন্তু বস্তুর কি হবে? গতিশক্তি বাড়বে। এবং একটা জিনিস মনে রাখবে যে স্থিতিশক্তি এবং গতিশক্তির মোট যোগফল ইজ ইকুয়াল টু কিন্তু যান্ত্রিক শক্তি। এবং আগে তোমাদেরকে আমি দেখাবো স্থিতিশক্তি এবং গতিশক্তির কিন্তু কি হয়, মোট যোগফল সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকে। শুধুমাত্র কি হয়, কখনো কখনো স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং কখনো কখনো গতিশক্তি রূপান্তরিত হয় স্থিতিশক্তিতে। তো এখানে আমরা গতিশক্তির একটা এক্সাম্পলকে ভিজুয়ালাইজ করতে পারছি। এই যে একজন অ্যাথলেটিক্স কি করছেন, দৌড়ে আসছেন, তার ফলে তিনি গতি কারণে একটা গতিশক্তি লাভ করছে, যার ফলে কিন্তু এই লং জাম্পে তিনি আগের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই এক্সাম্পলটিকে কিন্তু আমরা গতি জাড্য হিসেবে এক্সাম্পল হিসেবেও জানি। তো দেখো, এই যে কোনো একজন ব্যক্তি তার গতির জন্য গতিশক্তি লাভ করছে, ঠিক আছে, তাহলে এই যে গতিশক্তির মান ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার আমি তোমাদেরকে বলেছি এর আগে। এবার তোমাদেরকে আমি আরো একটা জিনিস তোমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কিন্তু পি স্কোয়ার বাই 2m, যেখানে মনে রাখবে এই যে পি ইজ ইকুয়াল টু কি? পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, অর্থাৎ এম মানে কি? বস্তুর ভর, আর ভি মানে হচ্ছে বেগ। তাহলে পি হচ্ছে বস্তুর ভরবেগ আর এম হচ্ছে বস্তুর শুধুমাত্র ভর। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি? পি স্কোয়ার বাই 2m, এবং আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো, এই দুটো সূত্রকে যদি আমি পাশাপাশি রাখি তাহলে আমরা কি পেলাম, যে বস্তুর যদি ভর বৃদ্ধি পায় তাহলে গতিশক্তি কি হবে? গুণিতক আকারে বৃদ্ধি পাবে, এবং বস্তুর যদি বেগ বৃদ্ধি পায় তাহলে পরে গতিশক্তি বর্গ আকারে বৃদ্ধি পাবে। এবার এখানে দেখো, কাইনেটিক এনার্জির সাথে কিন্তু ভরবেগেরও বর্গ সম্পর্ক। তার মানে কি, বস্তুর যদি ভরবেগ বৃদ্ধি পায়, ভরবেগ যদি দ্বিগুণ হয় তাহলে কিন্তু কাইনেটিক এনার্জি 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ বস্তুর কাইনেটিক এনার্জির সাথে বস্তুর ভরবেগের কি হবে? বর্গ সম্পর্ক হয়ে যাবে। তাহলে তোমাদেরকে আমি আবারও বলছি, বারবার বলছি, ভালো করে মনে রাখার চেষ্টা করবে যে বস্তুর গতিশক্তি ভরবেগ, ভর যত বৃদ্ধি পাবে বস্তুর গতিশক্তি কিন্তু গুণিতক আকারে বৃদ্ধি পাবে, এবং বেগ এবং ভরবেগের ক্ষেত্রে, আমি আবারও বলছি, বেগ এবং ভরবেগের ক্ষেত্রে বর্গ আকারে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার হলে গোলমাল হয়, এবং তোমাদেরকে আমি বারবার বলার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলোকে তোমরা নোট করো, এগুলোকে সেগ্রিগেট করো। এর সাথে আরো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদেরকে আমি জানাবো, সেটা হচ্ছে এই যে গতিশক্তির মান, গতিশক্তির মান কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না। গতিশক্তির মান কিন্তু সবসময় পজিটিভ, গতিশক্তির মান কখনোই ঋণাত্মক হতে পারে না। এই বিষয়টিকে কিন্তু অবশ্যই নোটিং এর মধ্যে রাখবে। এইবার দেখে নেবো স্থিতিশক্তি কি এবং স্থিতিশক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো দেখো, স্থিতিশক্তির একটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ব্যবহারিক এক্সাম্পল হচ্ছে যে বাঁধে জমে থাকা জল।
বাঁধে জমে থাকা জলের উচ্চতা যত বৃদ্ধি পাবে তত কিন্তু কি হবে, স্মৃতিশক্তি এর বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবং পরবর্তী সময় কিন্তু এই স্মৃতিশক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়ে নিচের দিকে চলে আসবে। তো দেখো স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু কি, স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু তোমাদেরকে আমি বলেছি এম ইন্টু জি ইন্টু এইচ। এবার একই ভরের বস্তুর ক্ষেত্রে যত হাইট বৃদ্ধি পাবে তত কি হবে, বস্তু স্থিতিশক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। এবং একই ভরের বস্তুর ক্ষেত্রে যদি হাইট হ্রাস পায় তাহলে পরে কিন্তু স্থিতিশক্তির পরিমাণ কি হবে, হ্রাস পাবে। এবং স্থিতিশক্তির যে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো রয়েছে সেগুলো 1 নাম্বার বাঁধে জমে থাকা জল, সংকুচিত স্প্রিং মানে দম দেওয়ার ঘড়ি, আগেকার দিনে যে দম দেওয়ার ঘড়ি আমরা ব্যবহার করতাম সেই দম দেওয়ার ঘড়ি, ঠিক আছে। এখন তো সব স্মার্ট ওয়াচ আমরা ইউজ করি, কিন্তু আগেকার দিনে আমরা চাবি দেওয়া বা দম দেওয়া ঘড়ি যেগুলো ইউজ করতাম, ঠিক আছে, বা সেগুলো হচ্ছে স্মৃতিশক্তির একটা এক্সাম্পল। তারপরে ছোটবেলায় আমরা কি করতাম, অনেক সময় যে চাবি দেওয়া যে গাড়ি নিয়ে খেলতাম, তো এগুলো হচ্ছে স্মৃতিশক্তির একটা এক্সাম্পল, ঠিক আছে। বাঁধে জমে থাকা জল স্মৃতিশক্তির একটা এক্সাম্পল। উত্তোলন করা হাতুড়ি, ঠিক আছে, ধনুক যে আমরা টানছি, টানা ধনুক, এই সমস্তগুলো কিন্তু সব স্মৃতিশক্তির এক্সাম্পল এবং এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে। স্মৃতিশক্তির এক্সাম্পলগুলো আমি আবারও বলছি, তোমরা নোট ডাউন করো। 1 নাম্বার বাঁধে জমে থাকা জল, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবিতে, বাঁধে জমে থাকা জল, সংকুচিত স্প্রিং, দম দেওয়া ঘড়ি, তারপর উত্তোলন করা হাতুড়ি, এই সমস্তগুলো কিন্তু স্মৃতিশক্তির এক্সাম্পল এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এইবার চলে আসবো শক্তির সংরক্ষণ সূত্র নিয়ে। শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, কেবলমাত্র একে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা হয়, এটাই হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, খালি শুধুমাত্র একে আমরা এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করতে পারি। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ সবসময় কি থাকে, ধ্রুবক থাকে। এবার দেখো এই যে শক্তির সংরক্ষণ সূত্র তোমাদেরকে দেখানোর জন্য যে এক্সাম্পলটা নিয়েছি, ধরে নাও এই একটা বল, এই বলটি উপর থেকে নিচের দিকে পড়ছে, এর 3টে স্টেপ ক্যামেরা দেখিয়েছি। এটা হচ্ছে একদম সর্বোচ্চ স্তর, এটা হচ্ছে একদম সর্বনিম্ন স্তর, এটা হচ্ছে মধ্যবর্তী স্তর। তাহলে এই যে বলটি যখন সর্বোচ্চ উচ্চতায় রয়েছে তখন এই বলটির ভরকে আগে ধরে নিচ্ছি যে বলটির ভর হচ্ছে এম, এবং এই বলটি যখন সর্বোচ্চ উচ্চতায় রয়েছে সেই অবস্থায় এই বলটির মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি রয়েছে সেটা হচ্ছে এম, এবং বস্তুর উপরে এই বলটির উপরে ক্রিয়াশীল অভিকর্ষীয় ত্বরণ জি, এবং বলটি রয়েছে এইচ উচ্চতা, আমি এটাকে H1 উচ্চতা লিখে দিলাম, ঠিক আছে। এই উচ্চতাটা হচ্ছে H1 উচ্চতা। তাহলে এর মধ্যে স্থিতিশক্তি রয়েছে mgH1, এবং এর মধ্যে যে গতিশক্তি রয়েছে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এখানে আমি ভি এর ভ্যালু V1 করে নিলাম, V1 স্কোয়ার নিলাম। তো দেখো এই যে কন্ডিশনটা, যখন বস্তু ভার্টিক্যাল ভাবে সর্বোচ্চ উচ্চতায় থাকবে, ঠিক আছে, আমরা কিন্তু পরে দেখবো যখন আমরা প্রজেক্টাইল মোশন করব তখন দেখবো যখন বস্তু সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন কিন্তু তার গতি শূন্য হয় না। কিন্তু এখানে দেখো বস্তুটা যখন ভার্টিক্যাল ভাবে সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন কি হবে, তার স্থিতিশক্তি হবে ম্যাক্সিমাম, তখন তার স্থিতিশক্তি হবে ম্যাক্সিমাম, কিন্তু গতিশক্তির পরিমাণ কিন্তু হয়ে যাবে শূন্য, ঠিক আছে। কিন্তু প্রজেক্টাইল মোশন যখন আমরা করব তখন দেখবো যে বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন কিন্তু তার গতিশক্তি শূন্য হয় না। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে বস্তুটি যখন সর্বোচ্চ উচ্চতায় রয়েছে তখন তার স্থিতিশক্তির পরিমাণ হয়ে গেছে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, এবং গতিশক্তির পরিমাণ শূন্য। এবং এই কন্ডিশনে বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির পরিমাণ আমি ধরে নিলাম কনস্ট্যান্ট, অর্থাৎ সি রয়েছে। এইবার যখন বস্তুটা ইন্টারমিডিয়েট অবস্থায় চলে এসছে, অর্থাৎ মধ্যবর্তী জায়গায় রয়েছে চলে এসছে, তখন ওই হাইটকে আমরা ধরে নিচ্ছি, এই অবস্থায় হাইটকে আমরা H2 ধরে নিচ্ছি এবং ভেলোসিটিকে আমরা V2 ধরে নিচ্ছি। তাহলে এই অবস্থায় হয়ে গেল ওই বলটির যে স্থিতিশক্তি সেটা হচ্ছে mgH2, এবং গতিশক্তির পরিমাণ হয়ে গেল কিন্তু হাফ এম V2 স্কোয়ার। তাহলে দেখো যখন বলটি একদম মিডিয়াম অবস্থায় রয়েছে তখন কিন্তু তার মধ্যে গতিশক্তি চলে এসছে, এবং এই হাইট কমে যাওয়ার জন্য স্থিতিশক্তি কি হয়েছে, কিছুটা কমে গেছে। তাহলে এই যে পরিবর্তিত স্থিতিশক্তিটা কিসে পরিণত হচ্ছে, গতিশক্তিতে পরিণত হচ্ছে। মানে স্থিতিশক্তি যেটা ভাঙছে সেটা কিসে চলে যাচ্ছে, কি রূপে চলে যাচ্ছে, গতিশক্তি রূপে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে স্থিতিশক্তিটা পরিবর্তিত হয়ে চলে যাচ্ছে গতিশক্তিতে। এবং এই যে প্রথম অবস্থায় এর স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল যা ছিল, এই মধ্যবর্তী অবস্থাতেও কিন্তু স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল তাই থাকবে। এবং যখন বলটি ঠিক মাটিকে টাচ করবে তখন দেখো গ্রাউন্ড থেকে বা ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা কি, এর উচ্চতা হচ্ছে 0, তাহলে H ইজ ইকুয়াল টু এখানে 0, তাহলে এখানে স্থিতিশক্তির পরিমাণ কি হয়ে যাবে, mgH ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, mgH ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0, এবং গতিশক্তির পরিমাণ কি হয়ে যাবে, গতিশক্তি হাফ mv স্কোয়ার, এখানে v কিন্তু v3 তার স্কোয়ার, এখানে v কিন্তু সর্বোচ্চ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে একটা বল যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন প্রতি পর্যায়ে তার স্থিতিশক্তি কি হয়, গতিশক্তিতে পরিণত হয়, এবং বলটি যখন সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন তার স্থিতিশক্তি সর্বোচ্চ থাকে এবং গতিশক্তি কি হয়, শূন্য থাকে।
কিন্তু বলটা যত ভূপৃষ্ঠের দিকে এগিয়ে আসে তত তার স্মৃতিশক্তি ক্ষয় পেতে 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 সেই স্মৃতিশক্তিটা কিসে পরিণত হয়, গতিশক্তিতে পরিণত হয়। ঠিক এই অভাবে যখন বলটি গ্রাউন্ডকে অর্থাৎ ভূপৃষ্ঠকে টাচ করবে তার ঠিক আগের মুহূর্তে ওই বলটির গতিশক্তি হয়ে যায় সর্বোচ্চ এবং স্থিতিশক্তি হয়ে যায় শূন্য। ঠিক আছে, কিন্তু এর প্রত্যেক ফেজে অর্থাৎ এই যে লাস্ট ফেজেও যে mgh শূন্য হয়ে গেল, mgh এখানে লিখবো হাফ এম v3 তার স্কোয়ার, তাহলে এখানেও কিন্তু স্থিতিশক্তি এবং গতিশক্তির যে যোগফল সেটা কিন্তু প্রথম স্টেপের মতোই থাকবে। অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি ক্ষেত্রেই স্থিতিশক্তি এবং গতিশক্তির মোট যোগফল কিন্তু অবশ্যই কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। কিন্তু যখন বস্তু উপর থেকে নিচে নামবে তখন তার স্মৃতিশক্তি গতিশক্তিতে পরিণত হবে, এবং যখন কোনো একটা বস্তু উপর থেকে নিচ থেকে উপরের দিকে যাবে তখন তার কি হবে, গতিশক্তিটা ক্রমাগত পরিবর্তিত হবে স্মৃতিশক্তিতে, এবং সর্বোচ্চ উচ্চতায় গেলে কিন্তু তার গতিশক্তি শূন্য হয়ে যাবে, স্মৃতিশক্তি ম্যাক্সিমাম হয়ে যাবে। তো এটাই কিন্তু হয়ে গেল শক্তির সংরক্ষণ সূত্র। এবং বস্তুর মোট স্থিতিশক্তি এবং গতিশক্তি আমি এখানে নোট করে দিচ্ছি তোমাদের, বস্তুর মোট স্থিতিশক্তি এবং গতিশক্তি এর যোগফল কিন্তু কি হবে, স্মৃতিশক্তি এবং গতিশক্তির যোগফল কিন্তু কি হবে, কনস্ট্যান্ট থাকবে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো ক্লাস কেমন লাগলো, থিওরিটিক্যাল ক্লাস অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। এবং এই ক্লাসের পরে কিন্তু আমি এর যে এমসিকিউ সেটা নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, ঠিক আছে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করছি। সাথে সাথে আমি কিন্তু অ্যাপস ডাউনলোড করার লিঙ্কও প্রোভাইড করছি, যেখানে ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু কন্টেন্ট পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।